আজকের এই ভিডিওতে আপনাদের নিয়ে চলেছি এমন একটি জায়গা যেখানে একই সঙ্গে রয়েছে প্রকৃতির অপরূপ সৌন্দর্য, মানুষের কঠিন জীবন সংগ্রাম এবং প্রায় 1000 বছরের ইতিহাস। কলকাতা থেকে মাত্র 90 কিলোমিটার দূরে পূর্ব বর্ধমান জেলার পাল্লা রোড এবং জৌগ্রাম, এই দুটি জায়গা হয়তো অনেকের কাছেই এখনও অজানা, অথচ শরৎ কিংবা শীতকাল এই এলাকা হয়ে ওঠে ফটোগ্রাফার, প্রকৃতিপ্রেমী এবং ইতিহাসপ্রেমীদের অন্যতম আকর্ষণ। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের সফর। হাওড়া স্টেশন থেকে বর্ধমান কট লাইনে বর্ধমান লোকাল ট্রেনে উঠে চলে আসুন পাল্লা রোড স্টেশন। ট্রেন যাত্রা খরচও খুবই কম। স্টেশন থেকে বেরিয়েই টোটো পাওয়া যায়। টোটোতে মাত্র 10-15 মিনিটের মধ্যেই পৌঁছে যাবেন আমাদের আজকের প্রথম গন্তব্য দামোদর নদ ভিউ পয়েন্টে। রাস্তার দুই পাশে বিস্তীর্ণ মাঠ, গ্রামের পরিবেশ আর ধীরে ধীরে চোখের সামনে ভেসে ওঠে বিশাল দামোদর নদ। শহরের কোলাহল থেকে বেরিয়ে এই পথটাই যেন ভ্রমণের আনন্দকে দ্বিগুণ করে দেয়। এখন বর্ষাকাল বা গরমের সময় এখানে আসেন তাহলে হয়তো ভাববেন এই জায়গায় এত নাম কেন, কিন্তু এই জায়গায় আসল সৌন্দর্য লুকিয়ে রয়েছে শরৎকাল থেকে শীতকাল পর্যন্ত। দুর্গাপুজোর ঠিক আগে থেকেই দামোদরের বিস্তীর্ণ লাল বালির চর ধীরে ধীরে সাদা কাশফুলে ভরে যায়। যতদূর চোখ যায় শুধু সাদা কাশফুলের ঢেউ, তার সঙ্গে নীল আকাশ, দামোদরের শান্ত জল আর হালকা বাতাস। পুরো দৃশ্যটা যেন ছবির থেকেও সুন্দর। ভোরবেলা সূর্যের প্রথম আলো কিংবা বিকেলের সোনালি রোদে এই জায়গার সৌন্দর্য আরও কয়েকগুণ বেড়ে যায়। তাই যারা ফটোগ্রাফি বা ড্রোন শ্যুট করতে ভালোবাসেন তাদের জন্য এটি সত্যি স্বর্গের মতো একটি জায়গা। শহরের ব্যস্ত জীবন থেকে কয়েক ঘন্টার জন্য মুক্তি পেতে চাইলে এই জায়গাটি অবশ্যই আপনার ট্রাভেল লিস্টে রাখা উচিত। তবে এই অপূর্ব সৌন্দর্যের মাঝেও লুকিয়ে রয়েছে এক কষ্টের গল্প। আজও এখানকার বহু মানুষ প্রতিদিন বাঁশ দিয়ে তৈরি একটি অস্থায়ী সাঁকো পার হয়ে নদীর এক পার থেকে অন্য পাড়ে যাতায়াত করেন। স্কুলের ছাত্রছাত্রী, কৃষক, সাধারণ মানুষ সকলের ভরসা এই সাঁকো। বর্ষাকালে নদীর জল বেড়ে গেলে এই পথ হয়ে ওঠে আরও বিপজ্জনক। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়েই তাদের চলাফেরা করতে হয়। একদিকে প্রকৃতির অপার সৌন্দর্য, অন্যদিকে মানুষের জীবন সংগ্রাম, দুটি ছবি একই ফ্রেমে ধরা পড়ে এখানে। কিছুক্ষণ এই মনোরম পরিবেশে সময় কাটিয়ে আমি এবার চললাম আজকে দ্বিতীয় গন্তব্যে। আমি এখন যেখানে রয়েছি NH2 এর পাশে, আর আমার পাশেই চলে গেছে NH2 হাইওয়ে, আর পাশেই আমার বাঁদিকে রয়েছে একটি প্রাচীন মন্দির, এই যে জলেশ্বরনাথ শিব মন্দির। এখানে নিয়ারেস্ট রেল স্টেশন হচ্ছে জৌগ্রাম। হাওড়া থেকে যদি ট্রেনে আসেন তাহলে পাল্লা রোডের 4টি স্টেশন আগেই পড়বে জৌগ্রাম স্টেশন। স্টেশন থেকে টোটোতে মাত্র 8 থেকে 10 মিনিটের মধ্যেই জলেশ্বর তলা। কলকাতা দুর্গাপুর এক্সপ্রেসওয়ের একেবারে পাশেই একটি উঁচু ঢিপির ওপর দাঁড়িয়ে রয়েছে ইতিহাসের নীরব সাক্ষী জলেশ্বর শিব মন্দির। প্রথম দেখাতেই বুঝতে পারবেন এই মন্দিরের স্থাপত্য সাধারণ হিন্দু মন্দিরের মতো নয়। মন্দিরের সামনে রয়েছে বিশাল একটি পুকুর, বিস্তীর্ণ মাঠ এবং এক পাশে শ্মশান। চারিদিক সমতল হলেও শুধু মন্দিরটি একটি উঁচু ঢিপির ওপর নির্মিত। কেন, তার উত্তর লুকিয়ে আছে বহু শতাব্দী আগের ইতিহাসে। অনেক ইতিহাসবিদদের মতে জৌগ্রাম শব্দটি এসেছে জৈন গ্রাম থেকে। একসময় এই অঞ্চলে জৈন ধর্মাবলম্বীদের বড় বসতি ছিল। কালের প্রভাবে উচ্চারণ বদলে জৈন গ্রাম হয়ে যায় জৌগ্রাম। আজও এই নামের মধ্যেই সেই ইতিহাস লুকিয়ে রয়েছে।
এই মন্দিরের স্থাপত্য দেখলেই বোঝা যায় এটি আদতে কোনো হিন্দু মন্দির নয়। বাংলার জৈন ধর্মের ইতিহাস অত্যন্ত প্রাচীন। প্রাচীন পুণ্ড্রবর্ধন অর্থাৎ বর্তমান উত্তরবঙ্গ ছিল জৈন ধর্মের অন্যতম প্রধান কেন্দ্র। পরে রাজনৈতিক অস্থিরতা এবং নিরাপত্তাজনিত কারণে বহু জৈন সন্ন্যাসী ও ব্যবসায়ী দক্ষিণবঙ্গে চলে আসেন। পাল রাজাদের সময় বৌদ্ধ ধর্মের প্রভাব থাকলেও জৈনরা নিজেদের ধর্মীয় পরিচয় বজায় রেখেছিলেন। কিন্তু সেন যুগে বিশেষ করে বল্লাল সেনের সময় ব্রাহ্মণ্য ধর্মের প্রভাব বাড়তে থাকে। একই সময় চোল আক্রমণ, শৈব ধর্মের প্রসার এবং সামাজিক পরিবর্তনের ফলে বাংলার বহু জৈন মন্দির ধীরে ধীরে হিন্দু মন্দিরে রূপান্তরিত হয়। সেই কারণেই আজ বাংলার বহু প্রাচীন জৈন মন্দিরে আমরা শিবলিঙ্গ দেখতে পাই। জলেশ্বর মন্দিরও তার অন্যতম উদাহরণ। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য হল জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর বর্ধমান মহাবীরের নাম থেকেই বর্ধমান জেলার নামকরণ হয়েছে। দক্ষিণবঙ্গের জৈন ধর্মের প্রভাব কতটা ছিল এই তথ্যই তার অন্যতম প্রমাণ। বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, হুগলি এই 4টি জেলায় এখনও অসংখ্য জৈন দেউল, মূর্তি ও ভাস্কর্য ছড়িয়ে রয়েছে। জৌগ্রাম থেকে খুব দূরে নয়, মোসাগ্রামে 7 দেউল, যা বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ জৈন স্থাপত্যের নিদর্শন। মন্দির চত্বরে প্রবেশ করতেই চোখে পড়ে বিশাল নাট মন্দির। প্রবেশপথটি অত্যন্ত প্রাচীন ধাঁচের এবং আজও তার সেই ঐতিহাসিক বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রয়েছে। নাট মন্দির পেরিয়ে পৌঁছে যাওয়া যায় মূল গর্ভগৃহে। সেখানে বর্তমানে প্রতিষ্ঠিত রয়েছেন বাবা জলেশ্বর শিবলিঙ্গ। মন্দিরের চারপাশে রয়েছে খোলা বারান্দা। বারান্দা ঘুরে দেখতে দেখতে চোখে পড়ে 4 চালা গঠনের একটি ছোট প্রাচীন মন্দির। যদিও বর্তমানে সেটি বন্ধ রয়েছে, তবুও স্থাপত্য দিক থেকে সেটিও যথেষ্ট গুরুত্বপূর্ণ। ইটের গাঁথুনি, নির্মাণ শৈলী এবং মন্দিরের সামগ্রিক নকশা এখনও সেই প্রাচীন যুগে সাক্ষ্য বহন করে চলেছে। বর্তমানে এই মন্দিরে প্রতিদিন নিয়মিত পুজো হয়। বিশেষ করে শ্রাবণ মাসের প্রতি সোমবার হাজার হাজার ভক্ত এখানে বাবার মাথায় জল ঢালতে আসেন। মহাশিবরাত্রিতে এখানে বিশাল জাঁকজমকভাবে উৎসব এবং মেলা বসে। আপনারা যদি পুজো দিতে চান তাহলে সকাল 9টা থেকে দুপুর 12টার মধ্যে চলে আসুন। মন্দিরে পূজা সংক্রান্ত আরও বিস্তারিত তথ্যের জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে পুরোহিত মশাইয়ের যোগাযোগ নম্বর দেওয়া থাকবে। কলকাতার এত কাছে এমন একটি জায়গা যেখানে একই দিনে কাশফুলে ভরা দামোদরের চর, গ্রামের সরল জীবন, মানুষের জীবন সংগ্রাম এবং প্রায় 850 বছরের প্রাচীন ইতিহাস সবকিছু একসঙ্গে অনুভব করা যায়। আপনারা যদি সপ্তাহান্তে একদিনের জন্য কোনো অফবিট ট্রিপের পরিকল্পনা করেন তাহলে পাল্লা রোড এবং জৌগ্রামের এই ভ্রমণ অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর বাংলার এমন অজানা ইতিহাস, অফবিট ভ্রমণ এবং বাংলার লুকিয়ে থাকা সুন্দর সুন্দর জায়গাগুলোর সন্ধান পেতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি আবার হাজির হব নতুন কোনো গন্তব্য, নতুন কোনো ইতিহাস এবং নতুন এক ভ্রমণের গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ঘুরতে থাকুন। ধন্যবাদ।